সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে। এই সাজেশনটি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে যে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে, প্রতিটা প্রশ্ন তোমরা বুঝো আর মনে রাখার চেষ্টা করো। তোমাদেরকে জানিয়ে রাখি, এই সাজেশনটি মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষাও কিন্তু এই সাজেশনটা থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। তাই তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে বোঝার চেষ্টা করো, প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নাও। যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও তাহলে সায়েন্স টিউটর নামে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে যাও। সেখানে আমি তার পিডিএফটা দিয়ে দিব, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে। তো দেখো এখানে কি আছে, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ মান 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে মনে রাখবে। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়ন কী? উত্তরটা দেখো আমি লিখে দিচ্ছি। পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় গ্রিন হাউস এফেক্টের প্রত্যক্ষ ফলাফল হিসেবে পৃথিবীর গড় উষ্ণতা বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। বিশ্বজুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির এই সার্বিক প্রবণতাকে বিশ্ব উষ্ণায়ন বলে। দেখো এই যে পৃথিবীর মধ্যে যে বায়ুমণ্ডল গ্রিন হাউস গ্যাসের যে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কী হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট ঘটাচ্ছে। তো এই গ্রিন হাউস এফেক্ট ঘটানোর ফলে বা ঘটে যাওয়ার ফলে কী হয়, পৃথিবীর যে গড় উষ্ণতা সেটা কিন্তু বেড়ে যায়। এই পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাওয়াটাই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। ওকে, নেক্সট দেখো, বয়েলের সূত্রটি বিবৃত করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, বয়েলের সূত্রটি বিবৃত দেখো। পয়েন্ট করে আমি লিখে দিয়েছি, তোমাদেরকে পরীক্ষায় পয়েন্ট ধরেই লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ফুল নাম্বারটা পাবে। কী আছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি এর গাণিতিক রূপটা পরীক্ষা আসে তাহলে গাণিতিক রূপটা তোমাদেরকে লিখতে হবে। তো যাই হোক আমি এখানে উল্লেখ করিনি, তোমরা বই থেকে সেই গাণিতিক রূপটা পড়ে নেবে। ওকে, তারপরে দেখো কী আছে 3 নম্বরে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এখানে দেখো পয়েন্ট ধরে আমি তোমাদেরকে পয়েন্ট কীভাবে পরীক্ষায় লিখতে হবে সেগুলো উল্লেখ করে দিয়েছি, দেখে নাও। পরম শূন্য উষ্ণতা, তারপরে তোমরা অ্যান্সারটা লিখতে শুরু করবে। ওকে, কোনো গ্যাসকে যদি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত শীতল করা সম্ভব হয় তাহলে গ্যাসটির আয়তন ও চাপের মান তত্ত্বগতভাবে শূন্য হয়ে যায়। ফলে গ্যাসটির অনুভূতি গতিশক্তির মান ও শূন্য হয়ে যায়। এই বিশেষ উষ্ণতাটিকে পরম শূন্য উষ্ণতা বা চরম শূন্য উষ্ণতা বলে। দেখো পরের প্রশ্নটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। এর নেক্সট আমি জীবন বিজ্ঞানের ভিডিও নিয়ে আসবো, মান 2-এর প্রশ্ন এবং উত্তর দুটোই নিয়ে আসবো। তো দেখো 4 নম্বর প্রশ্ন কী আছে, গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উষ্ণতার প্রভাব লেখো। দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায়, আর চাপ বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পাওয়ায় গতিবেগ বৃদ্ধি পাবে। তো এটুকু লিখে দিলেই যথেষ্ট। মান 2-এর যেহেতু প্রশ্ন, তোমাদের বেশি লেখার কোনো দরকার নেই, যতটুকু লিখে দিচ্ছি এইভাবে লিখলেই ফুল নাম্বারটা পেয়ে যাবে। ওকে, দেখো 5 নম্বর প্রশ্ন কী আছে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি ছক আকারে লিখতে হয়, কিন্তু আমি ছকটা এখানে করিনি, তোমরা কিন্তু ছক আকারে করে নেবে। ওকে, দেখো কী দেওয়া আছে, 1 নম্বর, আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম নয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। এইভাবে লিখলেও কিন্তু তোমার নাম্বারটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ছক কেটে করার। ওকে, তারপর 2 নম্বর কী দেওয়া আছে পার্থক্য, আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের উপাদান প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল নয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন কী আছে, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন কী কী বিষয়ের উপর নির্ভর করে? পৃষ্ঠতলে উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, বিপরীত দুটি তলের দূরত্বের উপর নির্ভর করে, তলের হবে এখানে তলের, ওকে ঠিক করে নেবে একটু, তো সময়ের উপর নির্ভরশীল। তো এইগুলো বিষয়ের উপর কিন্তু তাপের পরিবহনটা নির্ভর করে থাকে। নেক্সট স্নেলের সূত্রটি লেখো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। স্নেলের সূত্রটি কি, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবকটাকে মিউ অক্ষর দ্বারা চিহ্নিত করে তোমরা লিখে নেবে, সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ। ওকে, তোমরা লিখে নেবে, এটা গাণিতিক রূপটা, সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ। নেক্সট কী দেওয়া আছে,
8 নম্বরে সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। সরল ক্যামেরা দ্বারা গঠিত দুটি প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি? সরল ক্যামেরা বস্তুর অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। 2 নম্বর প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা ছোট হয়। এই দুটো লিখে দিলেই যথেষ্ট। ওকে, নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। কি আছে? পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, পরিবাহীর রোধ কী বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ নির্ভর করে দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের উপর, উপাদানের উপর এবং উষ্ণতার উপর নির্ভর করে থাকে। এই কটা বিষয়ের উপর পরিবাহীর রোধ নির্ভর করে থাকে। নেক্সট দেখো কি আছে? রোধাঙ্কের সংজ্ঞা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রোধাঙ্কের সংজ্ঞাটা কি? স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে, এখানে রোধ কথাটা হবে তোমরা ঠিক করে নেবে, রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। নেক্সট, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পয়েন্ট করে দিছি। বাম হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ এই 3 আঙুলকে পরস্পর সমকোণে প্রসারিত করে রাখলে তর্জনী চুম্বক ক্ষেত্র অভিমুখ মাধ্যমের তড়িৎ প্রবাহের মধ্যমা তড়িৎ প্রবাহের নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহের গতির অভিমুখ নির্দেশ করবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ভালো করে মনে রাখবে। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই প্রশ্নের যদি তোমরা নোটসটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে, অর্থাৎ সায়েন্স টিউটর নামক টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে জয়েন করে নাও। সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কী আছে? 12 নম্বর, নিউক্লিয় বিভাজন কি? দেখো, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন দুটো দেওয়া হয়েছে। দুটার মধ্যে কিন্তু একটা তোমরা 100% পরীক্ষায় পাবে। দেখো কী আছে? নিউক্লিয় বিভাজন, যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী পরমাণু নিউক্লিয়াস ধীরগতি সম্পন্ন নিউট্রন কণার আঘাতে ভেঙে গিয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সঙ্গে কিছু নিউট্রন প্রচুর পরিমাণে শক্তিমুক্ত হয়, তাকে নিউক্লিয় বিভাজন বলে। এরপর আছে নিউক্লিয় সংযোজন। তো সংযোজনটা কি? মানে এক কথায় যুক্ত হয়ে যাওয়ার। যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা পরমাণু নিউক্লিয়াস সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে সেই সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয় সংযোজন বলে। তো নিউক্লিয় বিভাজনে কি হচ্ছে? ভেঙে আলাদা হচ্ছে, দুটি আলাদা আলাদা ভরের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। আর নিউক্লিয় সংযোজন কি হচ্ছে? দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা আলাদা নিউক্লিয়াস গঠন করছে। ওকে, তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন কি আছে? ম্যান্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। ম্যান্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। কী আছে? পয়েন্ট করে দিয়েছি। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। নেক্সট যেটা দেওয়া আছে দেখে নাও। সন্ধিগত মৌল কাকে বলে? উদাহরণ দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সন্ধিগত মৌলটা কি? যে সকল মৌলের পরমাণুর স্থির অবস্থা বা কোনো স্থায়ী জারণ স্তরে মৌলগুলির সর্ববহিষ্ঠ কক্ষ বা তার আগের কক্ষ ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, তাদের সন্ধিগত মৌল বলে। যেমন হচ্ছে Fe অর্থাৎ লোহা, এটা সন্ধিগত মৌল। নেক্সট 16 নম্বর কী আছে? কোনো ধাতুতে সোনা দিতে হলে, সোনার প্রলেপ দিতে হলে, এখানে হবে মিস্টেক হয়ে যেতে ঠিক করে নেবে, ক্যাথোড অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়? দেখো, কোনো ধাতুর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম আয়োসায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। ক্যাথোড হিসাবে যে ধাতুতে সোনার প্রলেপ দেবে সেটি, এবং অ্যানোড হিসাবে বিশুদ্ধ সোনার পাত, এখানে সোনার হবে কথাটা, সোনার পাত ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে বিষয়টা আমি বলে দিই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার হচ্ছে পটাশিয়াম আয়োসায়ানাইড, আর ক্যাথোড হিসাবে ব্যবহার যেটা ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে সেটাকে, আর অ্যানোড হিসাবে ব্যবহার করে সোনার পাত। ওকে, নেক্সট কী আছে? নাইট্রোলিম কি? এর ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট। নাইট্রোলিমটা কি? যে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের চূর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলা হয়। নাইট্রোলিম ব্যবহারটা কি? নাইট্রোলিম জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। তো এখানে দেখো, নাইট্রোলিমটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন চূর্ণের যে মিশ্রণ সেটা হচ্ছে নাইট্রোলিম, আর ব্যবহারটা কি? জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও। অম্লরাজ কি? এর ব্যবহার লেখো। তো অম্লরাজ 3 আয়তনে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তনে নাইট্রিক অ্যাসিডের যে মিশ্রণ সেটাকে বলা হচ্ছে গিয়ে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া। এর ব্যবহারটা কি? এর ব্যবহারটা প্ল্যাটিনাম, সোনা এই সমস্ত ধাতুকে দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। নেক্সট কী আছে? যে পারদ সংকর কি? পারদ সংকরের ধাতু সংকরের একটা উপাদান যদি পারদ হয় তাকে পারদ সংকর বলা হয়। তো এই পারদ সংকর সাধারণত ব্যবহার করে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, আয়নার অর্থাৎ যেটা দর্পণের প্রলেপ দিয়ে ব্যবহার করা হয়। তো এগুলো বিভিন্ন ব্যবহার আছে। তো তোমরা এটা মনে রাখবে যে পারদ সংকরটা কি? ধাতু সংকর, যে কোনো ধাতু সংকর এটা উপাদান যদি পারদ হয় তাহলে সেটা হচ্ছে পারদ সংকর। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন কী আছে? কার্যকরী মূলক বলতে কী বোঝো?
তো কার্যকরীমূলকটা কি, যেসব বিক্রিয়ায় পরমাণু বা পরমাণু জোট জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগটির প্রকৃতি এবং ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরীমূলক বলে। যেমন হচ্ছে OH, দ্য হাইড্রক্সিল, এটা কার্যকরীমূলক। ওকে, তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেশন ভিত্তিক মান 2-এর প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো, এর নোটসটা যদি তোমরা পেতে চাও, আবার তোমাদেরকে বলেছি পিডিএফটা যদি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেখান থেকে আমি লিঙ্কটা দিব, কিংবা তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এর লিঙ্কটা দিয়ে দিব। ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।